সম্মানিত দর্শক, আপনার কাজের গতি আনয়নের জন্য এবং সময় সাশ্রয়ের জন্য মাইক্রোসফট ওয়ার্ডের গুরুত্বপূর্ণ 101টি পিডিএফ বাংলা নোট সহ আজকের এই টিউটোরিয়ালে সচরাচর ব্যবহৃত অত্যন্ত গুরুত্বপূর্ণ যে কাজগুলো আমাদের করতে হয় সচরাচর সেই কাজগুলোর উপরে 41টি নির্বাচিত কিবোর্ড শর্টকাটের উপরে আজকের এই ভিডিওটি শেয়ার করা হবে এবং সেই সাথে এই যে কিবোর্ড শর্টকাটের পিডিএফ নোটটি আপনারা দেখতে পাচ্ছেন সেটি ইমেজ আকারেও আপনাদের কাছে সরবরাহ করা হবে, যাতে করে আপনারা এটি আপনাদের মোবাইল ফোনে স্মার্টফোনে রেখে যে কোনো সময় গুরুত্বপূর্ণ আপনার যে কাজগুলো আপনি বেশি করে থাকেন সেগুলোর জন্য আপনি বারবার অবসরে দেখে আপনি যেন মনে করতে পারেন। চলুন তাহলে শুরু করা যাক। এই ফাঁকে ছোট্ট একটি বিষয় আপনাদের সামনে একটু শেয়ার করি, আপনারা মনোযোগ দিয়ে শুনবেন। আসলে কিবোর্ড শর্টকাট এত গুরুত্বপূর্ণ একটি বিষয়, যারা সবসময় কাজ করে থাকেন বা মাঝে মাঝে কম্পিউটারের কাজগুলো করে থাকেন, তা আমরা অনেকেই মনে করি যে আসলে মাউস দিয়ে আসলে তো কাজ করলেই তো হয়। কিন্তু আপনি লক্ষ্য করুন একটি বিষয়, আপনি কিবোর্ডে একটি জিনিস টাইপ করছেন, এখন হঠাৎ করে কিবোর্ড থেকে হাতটা সরিয়ে যখন আপনি মাউসে নিয়ে যাচ্ছেন, ঠিক এই মুহূর্তেই কিন্তু আপনি কিবোর্ড থেকে কাজটি করে ফেলতে পারছেন, যেখানে আপনি একটা মাউসে কয়েকবার আপনি কাজটি ক্লিক করতে আপনার যে সময়টি অপচয় হচ্ছে, আপনি কিন্তু কিবোর্ডের মাধ্যমে সেই কাজটি খুব দ্রুত করে ফেলতে পারছেন। এরকম ছোট ছোট 5 সেকেন্ড করে হলেও আপনি আসলে আপনার দীর্ঘক্ষণ কাজের যে কতটা সময় সাশ্রয় করছে আপনি তা অনুধাবন হয়তো করতে পারছেন না। তো প্রথম অবস্থায় এই কিবোর্ড শর্টকাটগুলো মনে রাখা একটু কঠিন মনে হলেও আপনি যে কাজগুলো বেশি করে থাকেন সেই কিবোর্ড শর্টকাটগুলো আপনি এই নোট থেকে বাছাই করে আপনি সেগুলোকে আপনার মতো করে মনে রাখার চেষ্টা করবেন। আপনি দেখবেন আপনার কাজের সময় অনেক বেশি কমে গেছে। চলুন তাহলে শুরু করি। প্রথমে আমরা দেখতে পাচ্ছি Ctrl+Spacebar। ধরুন আপনি একটি কাজ করেছেন, সেখানে আপনি বেশ কিছু ফরম্যাটিং করেছেন, যেমন আপনি বোল্ড করেছেন, ইটালিক করেন, আন্ডারলাইন করেছেন, অথবা হয়তো এটাতে কালার করে রেখেছেন। এখন এতগুলো ফরম্যাটিং করার পর আপনার মনে হলো যে এই ফরম্যাটিংগুলো আমার এখন ক্লিয়ার করে লেখাটা আগে যেরকম ছিল সেরকম করার দরকার। তো সেক্ষেত্রে আপনি কি আবার আন্ডারলাইন এগুলো সব উঠিয়ে দেবেন? দরকার নেই। আপনি জাস্ট যে অবস্থায় আছে সেই অবস্থায় আপনি কন্ট্রোল কি প্রেস করে স্পেসবার প্রেস করুন, আপনার লেখাটি একদম স্বাভাবিক টেক্সটের মতো হয়ে গেল। তো এবার চলুন আমরা দ্বিতীয় Shift+Enter। আমরা নতুন একটা প্যারাগ্রাফ যখন তৈরি করে ফেলি, এখন আমরা চাচ্ছি যে যদি আমরা এন্টার কি প্রেস করি তাহলে এখানে নতুন একটা প্যারাগ্রাফ ক্রিয়েট হয়, কিন্তু আমরা সেটি চাইছি না। আমাদের প্যারাগ্রাফ একটিই থাকবে, কিন্তু আমরা চাইছি যে এখান থেকে একটা সফট ব্রেক আমরা দেব। সফট ব্রেক দিতে চাইলে যে কোনো জায়গা থেকে আপনি যদি Shift+Enter প্রেস করেন তাহলে সেখান থেকে আপনার একটা সফট ব্রেক তৈরি হবে। এটা হয়তো এখানে বুঝতে পারছি না, কারণ এটা জাস্টিফাই করা রয়েছে। এখন আমরা বুঝতে পারছি যে এখন আমাদের লেখাটা এখান থেকে একটা সফট ব্রেক তৈরি হয়েছে এবং এটি কিন্তু একটি প্যারাগ্রাফের মধ্যে অধীনেই রয়েছে। এইভাবে আপনি একটি প্যারাগ্রাফের মধ্যে রেখেও একটা সফট লাইন ব্রেক দিতে পারেন। এবার আমরা Ctrl+Enter। অনেক সময় দেখা যায় যে কোনো একটি পেজে থাকা অবস্থায় আমরা কোনো একটা পেজের দ্বিতীয় পেজে চলে যেতে চাই, যেমন এখান থেকে আমাদের কোনো একটা সেকেন্ড পেজে আমরা চলে যাব, তাহলে আমরা অনেক সময় এন্টার দিয়ে চলে যাই, অনেক সময় লাগে। তো সেটি আমাদের করার কোনো প্রয়োজন নেই। আমরা জাস্ট এখানে যেখানে কার্সর রাখবো সেখানে রেখে আমরা Ctrl+Enter কি প্রেস করব, তাহলে আমরা সেকেন্ড পেজে আমাদের কার্সর চলে যাব। এবং আরও একটা কাজ আমরা করতে পারি, যদি আমি মনে করি যে এই লেখাগুলো সহ আমি দ্বিতীয় পেজে নিয়ে যাব, তাহলে কার্সরটি ঠিক সেখানে রেখে আমরা Ctrl+Enter প্রেস করবো এবং এটি সহ লেখাটি সেকেন্ড পেজে চলে যাবে। খুব ইম্পর্টেন্ট একটা কাজ। ওকে, এবার আমরা দেখব একইভাবে যদি একটি কলাম থাকে, আপনার কয়েকটি কলাম থাকে, আপনি যদি মনে করেন যে আমি এখান থেকে এই লেখাগুলোকে দ্বিতীয় কলামে নিয়ে যাব, তাহলে Ctrl+Shift+Enter, তাহলে দেখুন এই লেখাসহ এটি দ্বিতীয় কলামে চলে গেছে। অথবা আপনি চাচ্ছেন যে এখন আপনি এই কলামে কিছু একটা লিখবেন, তো অনেকেই আমরা এন্টার দিয়ে পরের কলামে চলে যাই। এটি করতে হবে না, আপনি Ctrl+Shift+Enter প্রেস করুন, আপনার কার্সারটি থার্ড কলামে চলে গেছে। খুবই ইম্পর্ট্যান্ট। Ctrl+Alt+C এটি ব্যবহার করে আমরা কপিরাইট চিহ্ন ব্যবহার করতে পারি, যেমন Ctrl+C ব্যবহার করলাম, তাহলে আমাদের একটা কপিরাইট চিহ্ন আমরা দেখতে পাচ্ছি। ঠিক একইভাবে আমরা যদি রেজিস্টার চিহ্নটি ব্যবহার করতে চাই, যেটি আমাদের কিবোর্ডের কোথাও নেই, তাহলে Ctrl+Alt+R, তাহলে আমাদের একটা রেজিস্টার্ড সাইন আমরা দেখতে পাচ্ছি। ঠিক একইভাবে আমরা যদি অনেক সময় ট্রেডমার্ক সাইন ইউজ করতে চাই, তাহলে Ctrl+Alt+T সাইন ইউজ করলে আমরা ট্রেডমার্ক ইউজ করতে পারবো। Alt+Shift+D এটা প্রেস করলে আমাদের বর্তমান ডেট, কম্পিউটারের যে ডেটটি থাকবে, কারেন্ট ডেটটি প্রদর্শিত হবে। এবার আমরা Ctrl+Shift+T, তো Ctrl+Shift+T প্রেস করলে Alt+Shift+T এটি প্রেস করলে
বর্তমান কারেন্ট যে টাইমটি সিস্টেম টাইম কম্পিউটারে যে বর্তমান টাইম সেই টাইমটি আসলে প্রদর্শিত হবে। Ctrl+Shift+L এটি প্রেস করলে একটি বুলেট পয়েন্ট তৈরি হবে এবং এখানে আমরা যখন কোনো কিছু লিস্ট তৈরি করব তখন অটোমেটিকলি একটা লিস্ট তৈরি হবে, বুলেট লিস্ট তৈরি হবে। Ctrl+F1 আমরা যে রিবন ট্যাবটি দেখতে পাচ্ছি উপরে, এই রিবন ট্যাবটি আমরা যদি কখনো হাইড করতে চাই বা আনহাইড করতে চাই তাহলে এই রিবন ট্যাবটি আমাদের হাইড এবং আনহাইড আমরা করতে পারবো। এখানে যে রিবন ট্যাবটি আমরা দেখতে পাচ্ছি, এখন দেখুন এটি আছে, এখন দিলে এটি হাইড হয়ে যাবে এবং এটি এখন আনহাইড হয়ে যাচ্ছে। ওকে, Ctrl+End বাটনটি কার্সারের ঠিক শেষে নিয়ে যাবে। যেমন এখন আমরা অবস্থান করছি, লক্ষ্য করুন আমরা পেজের আমাদের এখানে 37টি পেজ রয়েছে, আমরা 8ম পেজে অবস্থান করছি। তো আমরা যখন এখানে Ctrl+End বাটনে প্রেস করব তো লক্ষ্য করুন আমরা কিন্তু এখন এখানে 37তম পেজে অবস্থান করছি। Ctrl+Z প্রেস করছি এবং এখান থেকে আমরা ছিলাম মেবি 9 নম্বর পেজে। তো এখন আমরা এখানে জাস্ট এখানে চলে আসলাম। তো আমরা এখন এন্ড দিয়েছিলাম, এখন আমরা যদি Ctrl+Home প্রেস করি তাহলে একইভাবে লক্ষ্য করুন এখন আমরা 9 নম্বর পেজে আছি। তো Ctrl+Home প্রেস করলে আসলে ঠিক প্রথম পেজে চলে আসছে। এখন প্রথম পেজে চলে আসছে, Ctrl+Home দিলে প্রথম পেজে চলে আসে। তাহলে আবার আমরা এখানে নতুন এই ফাঁকে একটা শিখে নিই, Ctrl+Z প্রেস করলে আসলে পেজ নির্দিষ্ট একটা পেজে আমরা চলে যেতে পারি, ফাইন্ড অ্যান্ড রিপ্লেস অপশনটি চলে আসে এবং সেটির গো টুতে চলে আসে সরাসরি। তো আমরা Ctrl+Home দিয়ে আমরা কিবোর্ড কমান্ডটি দেখে নিলাম। Ctrl+PgUp, তো এটি ব্যবহার করে আমরা আসলে একটা পেজ উপরে যেতে পারি। যেমন এখন এখানে লক্ষ্য করুন যে আমাদের এখন 10 নম্বর পেজে রয়েছি, Ctrl+PgUp দিলে আমরা উপরের পেজে চলে যাব। এখন 9 নম্বর পেজে চলে আসছে, এখানে 9 নম্বর পেজ। তো এখন Ctrl+Page-Down, ঠিক একইভাবে Ctrl+Page-Down দিলে আসলে নিচের দিকে যাবে। তো এইভাবে আর কি, তো আমরা দেখতে পাচ্ছি এখানে Ctrl+Page-Down দিলে নিচে চলে আসছে। ওকে, তো এখন আমরা চলে আসবো Ctrl+Shift+Right-Arrow। Ctrl+Shift+Right-Arrow ব্যবহার করলে ডান দিকের শব্দটি সিলেক্ট হবে। সাপোজ আমরা এখানে ক্লিক করলাম, এখন যদি Ctrl+Shift আমরা রাইট অ্যারো কিবোর্ড থেকে প্রেস করি তাহলে ডান পাশের শব্দটি একইবারে সিলেকশন হয়ে যাবে। ঠিক একইভাবে আমরা যদি কার্সারটি থাকে তাহলে Ctrl+Shift+Left-Arrow ইউজ করি তাহলে ঠিক কার্সারটির বাম দিকে শব্দটি সিলেকশন হয়ে যাবে। Ctrl+Shift+End, তাহলে এটি ব্যবহার করে আমরা আমাদের কার্সর যেখানে থাকবে সেখানে থেকে শুরু করে আমাদের একটা পেজের যতগুলো অংশ থাকবে, সাপোজ আমি এইখানে জাস্ট ক্লিক করলাম, একদম দ্বিতীয় পেজের এই জায়গাটা ক্লিক করলাম। এখন যদি আমি Ctrl+Shift+End কি প্রেস করি কিবোর্ড থেকে তাহলে দেখুন আমার যেখানে কার্সর ছিল সেখান থেকে ঠিক শেষ পর্যন্ত টেক্সটগুলো সিলেকশন হয়ে গেল। ঠিক একইভাবে আমি যদি এখন এখানে ক্লিক করি এবং Ctrl+Shift+Home কি প্রেস করি তাহলে ওখান থেকে শুরু করে প্রথমে যতগুলো লেখা ছিল সবগুলোই সিলেকশন হয়ে যাবে। এখন আমি যদি মনে করি সবগুলোই সিলেকশন করব, এটা আমরা সবাই জানি Ctrl+A কি প্রেস করলে সবগুলো সিলেকশন হয়ে যাবে। তাহলে দেখুন কত দ্রুত আমরা কিবোর্ডের মাধ্যমে আমরা এই কাজগুলো করি। আর নর্মালি কিন্তু আমাদেরকে এভাবে সিলেকশন করতে হয়, যদিও খুব 1 সেকেন্ড 2 সেকেন্ড আমরা মনে করছি, কিন্তু আসলে অনেক বেশি সময় আমরা সাশ্রয় করতে পারি কিবোর্ডের মাধ্যমে। ওকে, এখন আমরা চলে আসবো Ctrl+Shift+Home দেখতে পেলাম। Ctrl+Delete কি ব্যবহার করে, তাহলে Ctrl+Delete কি ব্যবহার করে দেখুন আমি এই শব্দটি একটু মার্ক করে দেখাই যাহলে বুঝতে সুবিধা হবে। তো Ctrl+Delete যখন কার্সর থাকবে কোনো জায়গায় তখন Ctrl কি চেপে আমি যদি ডিলিট কি প্রেস করি কিবোর্ড থেকে ডিলিট কি প্রেস করি তাহলে ডান পাশের শব্দটি টোটালি মুছে গেল। এবার আমরা Ctrl+Backspace, একইভাবে আমি এই শব্দটাকে একটু কালার মার্ক করে রাখছি বোঝার সুবিধার জন্য। এবার আমরা Ctrl কিজ চেপে যদি Backspace প্রেস করি দেখুন বাম পাশের আমার ওয়ার্ডটি একেবারে ডিলিট হয়ে গেল। একটা করে নর্মালি আমরা যেটা মুছে থাকি এইভাবে, কিন্তু আসলে এভাবে একটা করে বর্ণ আমাদের মুছতে হবে না। এবার আমরা আসি অনেক সময় আমাদের পেজের মধ্যে Ctrl+, এভাবে কোনো একটি টেক্সট আমরা সিলেকশন করলাম। সিলেকশন করার পর আমরা যদি Ctrl+Shift প্রেস করে অ্যাঙ্গেল রাইট ব্র্যাকেট যেটাকে বলি বা > বলি, এটা যদি প্রেস করি লক্ষ্য করুন এখানে ঠিক এই জায়গাটা লক্ষ্য করবেন, ঠিক এখানে লক্ষ্য করবেন যে আমাদের কি অবস্থা হয় যে আমরা যদি কোনো একটা টেক্সট সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর আমরা যদি Ctrl+Shift আমরা রাইট অ্যারো প্রেস করি সেক্ষেত্রে 12 পয়েন্টের যদি কম হয় তাহলে
এখানে আমাদের 1 পয়েন্ট করে বাড়বে, আর 12 পয়েন্ট যদি বেশি হয় তাহলে 2 পয়েন্ট করে বাড়বে। এখন 14 রয়েছে, এখন দেখুন 16 হয়ে গেল, 16, 18, 20 এভাবে বাড়ছে। আর যদি 12 পয়েন্টের কম হয়, যেমন এখন 14 রয়েছে, 12-র কম হলে 1 পয়েন্ট করে কমবে। তাহলে নিশ্চয়ই বুঝতে পেরেছেন, 9 থেকে শুরু করে 12-র মধ্যে একবার দিলে 1 পয়েন্ট বাড়বে। এখন 10, 11, 12, কিন্তু তারপরে যখন আমরা দিব তখন 2 পয়েন্ট করে বাড়বে। এখন 14, 16, 18 এভাবে বাড়বে। ওকে, আশা করি বুঝতে পেরেছেন। ঠিক একইভাবে যখন আমরা ঠিক এভাবে সিলেকশন করে ডিক্রিজ করব, অর্থাৎ শিফট লেফট দিব, তখন 2 করে কমবে। এখানে এখন 1 করে কমছে। আর যখন আমি বাড়াবো, এটাকে ঠিক বাড়ানোর পরে অর্থাৎ বেশি থাকবে, তখন যখন আমরা লেফট দিকে দেব তখন আসলে 2 করে কমবে, আর 12-র পরে 1 করে কমবে। আশা করি বুঝতে পেরেছি। এবার দেখব কন্ট্রোল থার্ড ব্র্যাকেট। এখন সিলেকশন করে আমরা দেখতে পাচ্ছি যে এই টেক্সটগুলো বর্তমানে 13.5 রয়েছে। এখন আমি যখন কন্ট্রোল থার্ড ব্র্যাকেট প্রেস করছি, এখানে 1 করেই বাড়ছে, এখানে 2 করে বাড়বে না। এটা যদি কমও থাকে, সাপোজ এখানে দেখুন এটাকে আমি কমিয়ে দিচ্ছি, হয়তো আপনাদের মনে হতে পারে আমি 10 করে দিচ্ছি। এখন কিন্তু এটি 9-এর কম রয়েছে। এখন আমি থার্ড ব্র্যাকেট ক্লোজ দিয়ে দিচ্ছি, তাহলে কিন্তু এখন 1 করে বাড়ছে এবং 17-এর পরেও কিন্তু এটা 1 করে বাড়ছে। এবার ঠিক একইভাবে আমি যখন কন্ট্রোল থার্ড ব্র্যাকেটে স্টার্ট দিব, তখন একইভাবে এটা কমবে এবং এটা 1 করেই সবসময়ের জন্য কমবে। এটা সবসময় 1 করে কমানো বাড়ানোর জন্য আমরা এটি ব্যবহার করব। কন্ট্রোল শিফট এবং F6 বাটন প্রেস করলে আমরা যে কয়েকটা উইন্ডো যদি আমাদের ওপেন থাকে, সেই কয়েকটা উইন্ডোর মধ্যে আমরা সুইচ করতে পারবো। যেমন দেখুন, এখন আমার 3টি এখানে উইন্ডো খোলা রয়েছে। এই 3টি উইন্ডোর মধ্যে আমি কিন্তু সুইচ করতে পারছি একটা থেকে একটা, কন্ট্রোল শিফট F6। তাহলে আমি একটাতে থেকে আরেকটাতে যাচ্ছি, একটা থেকে আরেকটাতে যাচ্ছি, এটা সুইচ করতে পারছি। কন্ট্রোল P খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। এটি দিয়ে আমরা প্রিন্ট করতে পারি কোনো একটা লেখা। যেমন আমরা যখন কোনো লেখা প্রিন্ট করব, কন্ট্রোল P দিলে আমাদের প্রিন্ট উইন্ডো চলে আসবে এবং আমাদের এটি খুবই প্রিন্ট করার সময় খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। কন্ট্রোল D, তো কন্ট্রোল D হচ্ছে আমাদের খুবই ইম্পর্টেন্ট, কারণ আমরা যখন ফন্টগুলো ব্যবহার করি, এই ফন্টগুলো নিয়ে আমাদের মাঝেই বিভিন্ন ধরনের চেঞ্জ করতে হয়। কন্ট্রোল D প্রেস করলে আমরা ফন্ট ডায়লগ বক্সটি দেখতে পারবো এবং ফন্ট সংক্রান্ত প্রয়োজনীয় কাজগুলো আমরা এখানে সম্পাদন করতে পারবো। তাহলে এখানে কন্ট্রোল D দিয়ে ফন্ট ডায়লগ বক্সটি আমাদের সামনে ওপেন হবে। এরপর হচ্ছে কন্ট্রোল প্লাস। তাহলে আমরা কখনো কোনো লেখাকে যদি আমাদের সাবস্ক্রিপ্ট করতে হয়, তাহলে কন্ট্রোল প্লাস সাইন দিলে আমাদের খুব দ্রুত এটি সাবস্ক্রিপ্ট হয়ে যাবে। এবং ঠিক একইভাবে আমরা যদি কন্ট্রোল শিফট প্লাস প্রেস করি, তাহলে আমাদের লেখাগুলো সুপারস্ক্রিপ্ট হয়ে যাবে। এবার কন্ট্রোল T। তো কন্ট্রোল T ব্যবহার করে আমরা কোনো একটা লেখাকে কন্ট্রোল T প্রেস করছি, তাহলে দেখুন লেখাগুলো হ্যাঙ্গিং হয়ে যাচ্ছে 0.5। এবং ঠিক একইভাবে যখন আমরা কোনো একটা লেখার এভাবে কন্ট্রোল T প্রেস করে হ্যাঙ্গিং হয়ে যাবে, ঠিক সেটাকে যদি আমরা আবার মনে করি যে আবার প্রিভিয়াস অবস্থায় ফিরে নিয়ে যাব, কন্ট্রোল শিফট প্রেস করলে এটি আগের মতো অবস্থায় চলে আসবে। একইভাবে আমরা যদি কন্ট্রোল M প্রেস করি, আপনি 0.5 ইঞ্চ আপনি এন্ডেন্ট করতে পারবেন। এবং একইভাবে আপনি যদি কন্ট্রোল শিফট M প্রেস করেন, তাহলে ঠিক এটি প্রিভিয়াস স্টেজে চলে যাবে। কন্ট্রোল 0 প্রেস করলে, আমরা যদি কন্ট্রোল 0 প্রেস করি, তাহলে অনুচ্ছেদের সামনে লক্ষ্য করুন এখানে যে গ্যাপটি বর্তমানে রয়েছে, এই গ্যাপটি যখন আমরা কন্ট্রোল 0 প্রেস করব, এখানে ক্লিক করে, তখন এখানে যে উপরে প্যারাগ্রাফের উপরে যে 6 পয়েন্ট একটা ব্যবধান তৈরি হবে যদি আমরা কন্ট্রোল 0 প্রেস করি। এখন 6 পয়েন্ট একটা ব্যবধান তৈরি হয়ে গেল। কন্ট্রোল 1 অর্থাৎ এটি ব্যবহার করে আপনি প্যারাগ্রাফের মধ্যে লাইন স্পেসিংটি 1 অ্যাপ্লাই করতে পারবেন। তো ডিফল্ট এখানে 1 রয়েছে, সেজন্য এখানে অ্যাপ্লাই করে আমরা পার্থক্যটি বুঝতে পারবো না। এটি বুঝতে পারা যাবে যখন এটি ডাবল হবে, তখন আমরা পার্থক্যটি বুঝতে পারবো। যেমন এখন আমরা এটাকে ডাবল করে দিচ্ছি, তো এখন যদি আমরা এখানে কন্ট্রোল 1 প্রেস করি, তাহলে দেখুন আমাদের এটা সিঙ্গেল লাইন স্পেসিং হয়ে গেল। কন্ট্রোল 2, তাহলে কন্ট্রোল 2 প্রেস করলে লেখাগুলো এরকম ডাবল লাইন স্পেসিং হয়ে যাবে। কন্ট্রোল 5, এটি খুবই বেশি কাজের, কারণ এটা প্রায় আমাদের একটা যদি 1.5 ইঞ্চি আমাদের লাইন স্পেসিং হয়, এটি অনেক স্ট্যান্ডার্ড লাগে, কারণ 1টা খুবই চাপানো মনে হয়, কিন্তু 2টাও একটু বেশি মনে হয়, কিন্তু 1.5টা অনেক ক্ষেত্রে স্ট্যান্ডার্ড মনে হয়। তাহলে এটি কন্ট্রোল 5 প্রেস করলে আমাদের 1.5 ইঞ্চি লাইন স্পেসিং ক্রিয়েট হবে। এটি 1, এটি 1.5। তাহলে দেখুন এটি মোটামুটি একটু মডারেট মনে হচ্ছে।
F7 প্রেস করে আমরা সিলেক্টেড টেক্সট এর বানান পরীক্ষা করতে পারি। যেমন এখানে শুধু যদি আমরা F7 প্রেস করি, F7, তাহলে এখানে স্পেলিং দেখাবে এবং এখানে স্পেলিং থেকে আমরা সামটাইমস এটাকে আমরা অ্যাপ্লাই করতে পারি। তো এখানে সামটাইমস হয়ে গেছে এবং এরপর নেক্সট সেটাকে এখানে সাজেশন দেখাচ্ছে, সেটা আমরা অ্যাপ্লাই করতে পারবো। Alt F7, তো Alt F7 এটার মাধ্যমে আমরা পরবর্তী যে গ্রামাটিক্যাল ভুলগুলো রয়েছে সেগুলো দেখতে পারবে। Alt F7 মানে এখানে তো কয়েকটা সাজেশন হবে, তার পরবর্তী সাজেশনগুলো এখানে সাজেস্ট করবে আর কি। Alt F7 দিলে কয়েকটার মধ্যে পরবর্তী সাজেশনগুলো দেখাবে। Shift F7 যদি আমরা প্রেস করি, সাপোজ আমি এখানে Shift F7 প্রেস করি, তাহলে এটার যে সিনোনিয়ামসগুলো এখানে দেখাবে। আসলে অকেশনালি, সামটাইমস যে সিনোনিয়ামসগুলো সেগুলো দেখাবে, টেক্সচার্সগুলো দেখাবে। তো আশা করি বুঝতে পেরেছেন টিউটোরিয়ালটি আপনাদের জন্য অনেক হেল্পফুল হবে। তো বাকিগুলো আপনারা দেখে নেবেন, বাকি ইম্পর্টেন্টগুলো এখানে আমি শেয়ার করেছি, এগুলো আপনারা খুব ভালোভাবে বারবার দেখবেন এবং খুব ইম্পর্টেন্ট একটি টিউটোরিয়াল। আশা করছি এগুলো আপনাদের সময়কে অনেক বেশি সাশ্রয় করবে এবং কাজের মধ্যে অনেক দক্ষতা বাড়িয়ে তুলবে এবং আপনি অনেক বেশি এক্সপার্ট হয়ে উঠবেন। টিউটোরিয়ালটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং কমেন্ট করে উৎসাহিত করবেন এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে, এবং আপনি যদি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য বিনীত অনুরোধ করছি। খুব ভালো থাকবেন।